পরদিন সকালে গাড়ি পৌঁছার অনেক আগেই তৈরি হয়ে গেল মুসা আর কিশোর। লোহার গেটের বাইরে এসে রোলস রয়েসের অপেক্ষায় রইল ওরা। দুজনেরই পরনে সানডে স্যুট, শার্ট আর নেকটাই, পরিপাটি করে আশ্রানো চুল, পরিচ্ছন্ন চেহারা, হাতের নখ অব্দি পরিষ্কার করেছে ব্রাশ ঘষে। অবশেষে হাজির হলো বিশাল রোলস রয়েস। গাড়িটার উজ্জ্বলতার কাছে নিজেদেরকে একেবারে ম্লান মনে হলো দুজনের। পুরনো ধাঁচের ক্লাসিক্যাল চেহারা, প্রকাণ্ড দুটো হেডলাইট, চৌকো বাক্সের মতো দেখতে, মূল শরীরটা কুচকুচে কালো, চকচকে পালিশ, মুখ দেখা যায়। খাইছে। কিশোরের মুখে শোনা বাঙালি বুলি ঝাড়ল মুসা। এগিয়ে আসা গাড়িটার দিকে অবাক চোখে চেয়ে আছে। 110 বছর বয়সী কোটিপতির উপযুক্ত, পৃথিবীর সবচেয়ে দামি গাড়ির একটা, বলল কিশোর। কোটিপতি এক আরব শেখের অর্ডারে তৈরি হয়েছিল। এই গাড়িও নাকি পছন্দ হয়নি শেখের, ফলে ডেলিভারি নেয়নি। কম দামে পেয়ে কিনে নিয়েছে রেন্টে রাইড কোম্পানি, নিজেদের বিজ্ঞাপনের কাজে ব্যবহার করছে। কাছে এসে দাঁড়িয়ে পড়ল রোলস রয়েস। ঝটকা দিয়ে খুলে গেল দরজা। ড্রাইভিং সিট থেকে দ্রুত নেমে এলো সোফার। 6 ফুট লম্বা, 8-60 দেহের গড়ন, লম্বাটে হাসি খুশি চেহারা। এক টানে মাথার টুপি খুলে হাতে নিয়ে নিল। মাস্টার পাশা? সপ্রশ্ন চোখে কিশোরের দিকে চেয়ে বলল লোকটা। আমি হ্যানসন, সোফার। পরিচিত হয়ে খুশি হলাম মিস্টার হ্যানসন, বলল কিশোর। আমাকে কিশোর বলে ডাকবেন, আর সবাই যেমন ডাকে। প্লিজ স্যার। দুঃখ পেয়েছে যেন সোফার। আমাকে শুধু হ্যানসন বলবেন। আপনাকে নাম ধরে ডাকা উচিত হবে না, কারণ এখন আপনার অধীনে কাজ করছি আমি। বেয়াদবি করতে চাই না। ঠিক আছে, শুধু হ্যানসন, বলল কিশোর। থ্যাংক ইউ স্যার। আগামী 30 দিনের জন্যে এই গাড়ি আপনার। 24 ঘন্টার জন্যে নিশ্চয়ই? শর্ত তাই ছিল। নিশ্চয়ই স্যার। পেছনের দরজা খুলে ধরল হ্যানসন। প্লিজ। থ্যাংক ইউ বলে গাড়িতে উঠল কিশোর। মুসাও ঢুকল। হ্যানসনের দিকে চেয়ে বলল কিশোর, বেশি ফর্মালিটির দরকার নেই, দরজা আমরাই খুলতে পারবো। কিছু মনে করবেন না স্যার, বলল ইংরেজ সোফার। চাকরির পুরো দায়িত্ব পালন করতে দিন আমাকে। ঢিল দিয়ে নিজের স্বভাব নষ্ট করতে চাই না। পেছনের দরজা বন্ধ করে দিল হ্যানসন। সামনের দরজা খুলে ড্রাইভিং সিটে উঠে বসল। কিন্তু মাঝে মধ্যে তাড়াহুড়ো করে বেরোতে কিংবা ঢুকতে হতে পারে আমাদের, বলল কিশোর। তখন আপনার জন্য অপেক্ষা করতে পারবো না। তবে এক কাজ করা যায়। শুরুতে একবার দায়িত্ব পালন করবেন আপনি, আরেকবার একেবারে বাড়ি ফিরে। মাঝে যতবার খোলা বা বন্ধ করার দরকার পড়বে আমরা করব। ঠিক আছে? ঠিক আছে স্যার। সুন্দর সমাধান। রিয়ার ভিউ মিররে চোখ পড়ল কিশোরের। তার দিকে চেয়ে হাসছে হ্যানসন। তাড়াতাড়ি বলল কিশোর, অনেক সম্ভ্রান্ত লোকের কাজ করেছেন নিশ্চয়ই? বুঝতেই পারছি, ওরা কেউই আমাদের মতো ছিল না। অনেক আজব, উদ্ভট জায়গায় যেতে হতে পারে আমাদের কাজ করতে। একটা কার্ড নিয়ে হ্যানসনের দিকে বাড়িয়ে ধরল সে। এটা দেখলেই আন্দাজ করতে পারবেন। গম্ভীর মুখে কার্ডটা ফিরিয়ে দিতে দিতে বলল হ্যানসন, আপনাদের কাজ করতে আমার খুবই ভালো লাগবে। কিশোর অ্যাডভেঞ্চারের কাজ করে একঘেয়েমিও কাটাতে পারবো। এতদিন শুধু বুড়োদের চাকরি করেছি। সবাই বাড়ি থেকে অফিস কিংবা অফিস থেকে বাড়ি, মাঝে মধ্যে পার্টিতে যেত, ব্যাস। তো এখন কোথায় যাব স্যার? হ্যানসনকে খুব পছন্দ হয়ে গেছে দুই গোয়েন্দার। লোকটা সত্যিই ভালো, তাদেরকে মোটেই অবহেলা করছে না। হলিউডে, প্যাসিফিক স্টুডিওতে, বলল কিশোর। মিস্টার ডেভিড ক্রিস্টোফারের সঙ্গে দেখা করব। গতকাল ফোনে, টেলিফোন করেছিলাম তাকে। যাচ্ছি স্যার। মৃদু গুঞ্জন করে উঠল রোলস রয়েসের দামি ইঞ্জিন। এতই মৃদু যে শোনাই যায় না প্রায়। পাহাড়ি পথ ধরে মসৃণ গতিতে হলিউডের দিকে ছুটল রাজকীয় গাড়ি। সামনে পথের উপর দৃষ্টি রেখে বলল হ্যানসন, গাড়িতে টেলিফোন আছে, একটা রিফ্রেশমেন্ট কম্পার্টমেন্টও আছে, চাইলে ব্যবহার করতে পারেন। থ্যাংক ইউ, গভীর গলায় বলল কিশোর। এত দামি একটা গাড়িতে চড়ে নিজেকে হোমরা চমড়া গোছের কেউ একজন ভাবতে শুরু করেছে ইতিমধ্যেই। সামনের সিটের পেছনে বসানো একটা খোপের ছোট্ট দরজা খুলে ফেলল বোতাম টিপে। বের করে আনলো টেলিফোন রিসিভারটা। এত সুন্দর রিসিভার জীবনে দেখেনি সে। সোনালি রং, চকচকে পালিশ, কোনো ডায়াল নেই, একটা বোতাম আছে শুধু। মোবাইল টেলিফোন, জানালো হ্যানসন। বোতামে শুধু একবার চাপ দিলেই যোগাযোগ হয়ে যাবে অপারেটরের সঙ্গে। তাকে নম্বর জানালে লাইন দিয়ে দেবে, খুব সহজ। রিসিভারটা আবার আগের জায়গায় রেখে দিল কিশোর। আরাম করে হেলান দিয়ে বসলো নরম চামড়া মোড়ানো পুরু গদিতে।
দেখতে দেখতে হলিউডে এসে ঢুকলো গাড়ি। ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ধার দিয়ে চলছে এখন। গন্তব্যস্থান যতই কাছিয়ে আসছে, অস্থির হয়ে উঠছে মুসা। খালি উসখুস করছে। কিশোর, শেষে বলেই ফেলল সে, বুঝতে পারছি না স্টুডিওর গেট পেরোবো কি করে। আমাদের কিছুতেই ঢুকতে দেবে না দারোয়ান। ওই গেটই পেরোতে পারবো না আমরা। উপায় একটা ভেবে রেখেছি, বলল কিশোর। কাজে লাগলেই হয়। এই যে এসে গেছি। উঁচু বিরাট এক দেওয়ালের ধার দিয়ে গিয়ে চলেছে গাড়ি। বড় বড় দুটো ব্লক পেরিয়ে এলো। সামনের দেয়ালের গায়ে বিরাট লোহার দরজা। গেটের কপালে বড় বড় করে লেখা প্যাসিফিক স্টুডিও। দরজার সামনে এসে থামল গাড়ি। বন্ধ পাল্লা। হর্নের আওয়াজ শুনে পাল্লার একদিকের ছোট একটা গর্তের সামনে থেকে ঢাকনা সরে গেল। উকি দিল একটা গোমরা মুখ। কোথায় যাবেন? জানালা দিয়ে মুখ বের করে দিল হ্যানসন। মিস্টার ডেভিড ক্রিস্টোফার। পাশ আছে? পাশের দরকার নেই, টেলিফোন করেই এসেছি। মিছে কথা বলেনি হ্যানসন। ঠিকই টেলিফোন করেছিল কিশোর। মিস্টার ক্রিস্টোফারকে লাইন দেওয়া হয়নি, সেটা তার দোষ না। ও, অনিশ্চিতভাবে মাথা চুলকাচ্ছে দারোয়ান। ঠিক এই সময় পেছনের এক পাশে সাইড উইন্ডো খুলে গেল। বেরিয়ে এলো কিশোরের মুখ। এই যে ভাই, কি হয়েছে? দেরি কেন? দারোয়ানের দিকে চোখ মুসার। কিশোরের কথা কানে যেতেই চমকে উঠল। কেমন ঘরঘরে গলা, কথায় খাঁটি ব্রিটিশ টান। ফিরে চাইল। ইয়াল্লা, প্রায় চেঁচিয়ে উঠল সে। এ কোন কিশোরকে দেখছে? ঝুলে পড়েছে নিচের ঠোঁট, মাড়ি বেরিয়ে পড়েছে, মাথা সামান্য পেছনে হেলানো, নাকের ওপর দিয়ে চেয়ে আছে। বিচ্ছিরি। মিস্টার ডেভিড ক্রিস্টোফারের কিশোর সংস্করণ, কোনো খুঁত নেই। একসময় টিভিতে অভিনয় করে প্রচুর নাম কামিয়েছে কিশোর। এ অঞ্চলে তখন ছিল না মুসা। কিশোরের সেসব অভিনয় দেখেনি। তবে আজ বুঝতে পারল লোকে কেন কিশোর পাশার নাম রেখেছে নকল পাশা। হা করে কিশোরের দিকে চেয়ে আছে দারোয়ান। রা নেই মুখে। ঠিক আছে। নাকের ওপর দিয়ে দারোয়ানের পা থেকে মাথা পর্যন্ত নজর বোলালো একবার কিশোর। মিস্টার ক্রিস্টোফারের অনুকরণে। সন্দেহ থাকলে ফোন করছি আমি চাচাকে। সোনালের রিসিভারটা বের করে আনলো কিশোর। কানে ঠেকালো। বোতাম টিপে দিয়ে নিচু গলায় নম্বর চাইল। আসলে পাশা স্যালভেজ ইয়ার্ডের নাম্বার। সত্যি তার চাচার লাইন চেয়েছে কিশোর। দামি গাড়িটার দিকে আরেকবার চাইল দারোয়ান। সোনালের রিসিভারটা দেখল। কিশোরের টেলিফোন কানে ঠেকিয়ে কথা বলার ভঙ্গিতে দেখল। তারপর সিদ্ধান্ত নিয়ে ফেলল। ঠিক আছে, আপনার ফোন করার দরকার নেই। আমিই জানিয়ে দিচ্ছি আপনারা তার অফিসে যাচ্ছেন। থ্যাংক ইউ। খুলে গেল দরজা। হ্যানসন আগে বাড়ো। গম্ভীর গলায় দারোয়ানকে শুনিয়ে শুনিয়ে আদেশ দিল কিশোর। সূক্ষ্ম একটা হাসির রেখা দেখা দিয়েই মিলিয়ে গেল হ্যানসনের ঠোঁটে। সাঁ করে গাড়ি ঢুকিয়ে দিল সে ভেতরে। এগিয়ে চলল গাড়ি। অনেকখানি এগিয়ে মোড় নিল একদিকে। সরু পথ, দুধারে সবুজ লনের পথ ঘেঁষা প্রান্তে পাম গাছের সারি। লনের ওপারে ছবির মতো সুন্দর সিমসাম ছোট আকারের ডজনখানেক বাংলো। নাক বরাবর সোজা পথের শেষ মাথায় বিশাল অনেকগুলো শেড, স্টুডিও। একটা শেডের সামনে দাঁড়িয়ে আছে কয়েকজন অভিনেতা অভিনেত্রী। গেটের বাধা ডিঙিয়ে এসেছে। স্টুডিওতে ঢুকে পড়েছে ওরা। এখনো মাথায় ঢুকছে না মুসার, মিস্টার ক্রিস্টোফারের সঙ্গে কি করে দেখা করবে কিশোর। বেশিক্ষণ ভাবার সময় পেল না সে। একটা বড় বাংলোর সামনে এনে গাড়ি রেখেছে হ্যানসন। বোঝা গেল আগেও এসেছে এখানে। পথঘাট সব চেনা। বাংলোর দেয়ালে এক জায়গায় বড় বড় করে লেখা ডেভিড ক্রিস্টোফার। আলাদা আলাদা বাংলোতে বিভিন্ন পরিচালকের অফিস। কে কোথায় বসেন বোঝার জন্যেই এই নাম লেখার ব্যবস্থা। আপনি বসুন গাড়িতে, পেছনের দরজা ধরে দাঁড়ানো হ্যানসনকে বলল কিশোর। বেরিয়ে এলো। কতক্ষণে ফিরবো বলা যায় না। ঠিক আছে স্যার। সিঁড়ি ভেঙে বারান্দায় উঠল কিশোর। পেছনে মুসা। সামনের স্ক্রিন ডোর ঠেলে ভেতরে পা রাখল। এয়ার কন্ডিশন রিসিপশন রুম। একটা ডেস্কের ওপাশে বসে আছে সোনালি চুলো একটা মেয়ে। সবে নামিয়ে রাখছে রিসিভার। অনেকদিন দেখা নেই। হঠাৎ বেড়ে ওঠা কেরি ওয়াইল্ডারকে প্রথমে চিনতেই পারল না মুসা। গলার আওয়াজ শুনে নিশ্চিত হতে হলো। তাহলে? কোমরে দুহাত রেখে উঠে দাঁড়িয়েছে মুরব্বি। ঢুকেই পড়েছ? মিস্টার ক্রিস্টোফারের ভাতিজা? বেশ, কত তাড়াতাড়ি স্টুডিও পুলিশকে আনানো যায় দেখছি। টেলিফোনের দিকে হাত বাড়ালো কেরি। একেবারে চুপসে গেল মুসা। বিড়বিড় করে বলল,
ইয়াল্লাহ! থামো, বলে উঠল কিশোর। কেন? সামনের দিকে চিবুক বাড়িয়ে দিয়ে আলতো মাথা ঝাঁকালো কেরি। গার্ডকে ফাঁকি দাওনি তুমি? বলনি মিস্টার ক্রিস্টোফারের ভাতিজা? না, বলেনি। বন্ধুর পক্ষে সাফাই গাইল মুসা। গার্ডই ভুল করেছে। তোমাকে কথা বলতে কে বলেছে? ধমকে উঠল কেরি। প্রায় গোলমাল করে কিশোর পাশা। স্কুলে অন্যের ব্যাপারে নাক গলানোর অনেক উদাহরণ আছে। এবার কিছুটা শিক্ষা দিয়ে ছাড়বো আমি। ঘুরে টেলিফোনের উপরে ঝুঁকলো কেরি। হাত বাড়ালো রিসিভারের দিকে। তাড়াহুড়ো করে কিছু করা উচিত নয়, মিস ওয়াইল্ডার, বলল কিশোর। আবার চমকে উঠল মুসা। আবার পুরো দস্তুর ইংরেজ। কথায় সেই অদ্ভুত টান। মিস্টার ডেভিড ক্রিস্টোফার যেভাবে কথা বলেন। চকিতে আবার কিশোর ক্রিস্টোফার হয়ে গেছে কিশোর। আমি শিওর এটা দেখতে চাইবেন মিস্টার ক্রিস্টোফার, বলল কিশোর। রিসিভার হাতে তুলে নিয়েছে কেরি। কিশোরের কথায় ফিরে চাইল। সঙ্গে সঙ্গে খসে পড়ে গেল রিসিভার। চোখ বড় বড় হয়ে গেছে। ছিটকে বেরিয়ে আসবে যেন কোটর ছেড়ে। কেবল থেকে ঝুলছে রিসিভারটা। টেবিলের পায়ের সঙ্গে বাড়ি খাচ্ছে খটখট। কানেই ঢুকছে না যেন তার। তুমি তুমি ফিসফিস করছে সে। তুমি হঠাৎই ভাষা খুঁজে পেল যেন কেরি। হ্যাঁ, কিশোর পাশা, সত্যি বলেছ। এটা দেখতে চাইবেন মিস্টার ক্রিস্টোফার? কি মিস ওয়াইল্ডার? দ্রুত 3 জোড়া চোখ ঘুরে গেল দরজার দিকে। দরজায় এসে দাঁড়িয়েছেন মিস্টার ডেভিড ক্রিস্টোফার স্বয়ং। শরীরের তুলনায় মাথা বড়, ঝাঁকড়া চুল। এত বেশি ঝুলে পড়েছে নিচের ঠোঁট, মাড়ি দেখা যায়। ভীষণ কুৎসিত চেহারা। কি হয়েছে? কোনো গোলমাল? আবার জানতে চাইলেন মিস্টার ক্রিস্টোফার। সেই কখন থেকে রিং করছি আমি। গোলমাল কিনা আপনিই ঠিক করুন মিস্টার ক্রিস্টোফার, ফস করে বলে বসল কেরি। এই ছেলেটা কিছু দেখাতে চায় আপনাকে। আপনি মুগ্ধ হবেন। সরি, বললেন মিস্টার ক্রিস্টোফার। কারোর সঙ্গেই দেখা করতে পারবো না আজ। হাতে অনেক কাজ। ওকে যেতে বলো। আমি শিওর মিস্টার ক্রিস্টোফার আপনি দেখতে চাইবেন। কেমন এক গলায় কথা বলে উঠল কেরি। স্ত্রীর চোখে কেরির দিকে তাকালেন মিস্টার ক্রিস্টোফার। তারপর ফিরলেন 2 কিশোরের দিকে। কাঁধ ঝাঁকালেন। ঠিক আছে, এসো। বিশাল এক টেবিলের ওপাশে সুইভেল চেয়ারে গিয়ে বসলেন মিস্টার ক্রিস্টোফার। ইচ্ছে করলে টেবিল টেনিস খেলা যাবে টেবিলটাতে, এত বড়। তার দিকে চেয়ে দাঁড়িয়ে রইল 2 গোয়েন্দা। পেছনের দরজাটা ওপাশ থেকে বন্ধ করে দিল কেরি। তারপর ছেলেরা, বললেন মিস্টার ক্রিস্টোফার, 5 মিনিট সময় দিচ্ছি তোমাদের। কি দেখাতে চাও? এটা স্যার। অদ্ভুত ভঙ্গিতে পকেট থেকে একটা কার্ড বের করে টেবিলের উপর দিয়ে ঠেলে দিল কিশোর। ভঙ্গিটা লক্ষ্য করলেন মিস্টার ক্রিস্টোফার। একেবারে তার নিজের ভঙ্গি। হাত বাড়িয়ে তুলে নিলেন কার্ডটা। তোমরা তাহলে গোয়েন্দা? প্রশ্নবোধক চিহ্ন কেন? নিজেদের ক্ষমতার ব্যাপারে সন্দেহ প্রকাশ? না স্যার, জবাব দিল কিশোর। ওগুলো আমাদের ট্রেডমার্ক। যে কোনো ধরনের রহস্য ভেদ করতে রাজি আমরা। তাছাড়া ওই চিহ্ন কার্ডে বসানোর কারণ জিজ্ঞেস করবেই লোকে। আমাদেরকে মনে রাখবে। আচ্ছা। ছোট্ট একটা কাশি দিলেন মিস্টার ক্রিস্টোফার। নাম প্রচারের ব্যাপারে খুবই আগ্রহী মনে হচ্ছে। নিশ্চয়ই স্যার। লোকে আমাদের নামই যদি না জানলো, ব্যবসা টেকাবো কি করে? ভালো যুক্তি, স্বীকার করলেন মিস্টার ক্রিস্টোফার। কিন্তু ব্যবসা তো শুরুই করনি এখনো। সেজন্যই তো এসেছি স্যার। আপনাকে একটা ভূতুরে বাড়ি খুঁজে দিতে চাই আমরা। ভূতুরে বাড়ি? ভুরু জোড়া সামান্য উঠে গেল মিস্টার ক্রিস্টোফারের। আমি ভূতুরে বাড়ি খুঁজছি, ভাবনাটা কেন এলো মাথায়? শুনেছি আপনার পরের ছবির জন্যে একটা ভূতুরে বাড়ি খুঁজছেন, বলল কিশোর। আপনার খোঁজায় সাহায্য করতে আগ্রহী 3 গোয়েন্দা। তাচ্ছিল্যের হাসি ফুটল মিস্টার ক্রিস্টোফারের মুখে। 2টো বাড়ির খোঁজ ইতিমধ্যেই পেয়ে গেছি আমি, বললেন তিনি। একটা ম্যাসাচুসেটসের সালেমে আর একটা দক্ষিণ ক্যারোলিনার চার্লসটনে। 2টো জায়গাতেই নাকি ভূতের উপদ্রব আছে। আগামীকাল আমার 2জন লোক যাবে জায়গাগুলো দেখতে। আমি শিওর 2টোর একটা জায়গা আমার পছন্দ হবেই। কিন্তু আমরা যদি এখানে, এই ক্যালিফোর্নিয়াতেই একটা বাড়ি খুঁজে দিতে পারি, অনেক সহজ হয়ে যাবে আপনার কাজ। আমি দুঃখিত খোকা, তা হয় না আর এখন। টাকা পয়সা কিচ্ছু চাই না আমরা স্যার, বলল কিশোর। শুধু প্রচার চাই। এই জন্যে কাউকে লিখতে হবে আমাদের কথা। যেমন লেখা হয়েছে শার্লক হোমস, এরকুল পোয়ারোর কাহিনী। আমার ধারণা ওদের কথা লেখা হয়েছে বলেই আজ ওরা এত নামী গোয়েন্দা। না না স্যার, আপনাকে লিখতেও হবে না। লিখে দেবেন আমাদের এক সহকারীর বাবা, মিস্টার রোজার মিলফোর্ড। খবরের কাগজে চাকরি করেন তিনি।
আচ্ছা, এবার তাহলে ঘড়ি দেখলেন মিস্টার ক্রিস্টোফার। মিস্টার ক্রিস্টোফার, ভেবেছিলাম আমাদের প্রথম কেসটা একটু সাহায্য করবেন। সম্ভব না। যাবার পথে দয়া করে কেরিকে একবার আসতে বলে যেও। ঠিক আছে স্যার। হতাশ মনে হলো কিশোরকে। ঘুরিয়ে দাঁড়িয়ে দরজার দিকে হাঁটা শুরু করলো দুই গোয়েন্দা। দরজার কাছাকাছি পৌঁছে গেছে। পেছন থেকে ডাক শোনা গেল মিস্টার ক্রিস্টোফারের। একটু দাঁড়াও। বলুন স্যার। ঘুরে দাঁড়ালো কিশোর। মুসাও ঘুরল। চোখ কুঁচকি তাদের দিকে চেয়ে আছেন মিস্টার ক্রিস্টোফার। কেন যেন মনে হচ্ছে যা দেখাতে এসেছো তা দেখাওনি। কি দেখাবে বলে বলেছিল মিস ওয়াইল্ডার? নিশ্চয়ই তোমাদের ভিজিটিং কার্ড নয়। ঠিকই বলেছেন স্যার, স্বীকার করল কিশোর। আমি লোকের গলার স্বর, কথা বলার ভঙ্গি, এমনকি অনেকের চেহারাও নকল করতে পারি। মিস ওয়াইল্ডারকে আপনার ছোটবেলার চেহারা নকল করে দেখেছিলাম। আমার ছেলেবেলার চেহারা ভারী হয়ে গেল বিখ্যাত পরিচালকের স্বর। চেহারায় মেঘ জমতে শুরু করছে। কি বলতে চাইছো? ঠিক আছে, দেখাচ্ছি স্যার। চোখের পলকে বদলে গেল কিশোরের চেহারা। আমার ধারণা মিস্টার ক্রিস্টোফার, গলার স্বরও পাল্টে গেছে। হয়তো কোনো ছবিতে আপনার ছেলেবেলার চেহারা দেখাতে চাইবেন। মানে ছেলেবেলার কোনো ঘটনা কাউকে দিয়ে অভিনয় করাতে চাইবেন। হেসে ফেললেন মিস্টার ক্রিস্টোফার। পরক্ষণেই গম্ভীর হয়ে গেলেন আবার। বিচ্ছিরি, থামাও সব। আপন চেহারায় ফিরে এলো কিশোর। পছন্দ হলো না স্যার? আপনার ছেলেবেলার চেহারা নিশ্চয়ই এমন ছিল। না না, এত বিচ্ছিরি ছিলাম না আমি। কিচ্ছু হয়নি তোমার। তাহলে আরো কিছুদিন প্র্যাকটিস করতে হবে, আপন মনেই বলল কিশোর। টেলিভিশন থেকে খুব চাপাচাপি করছে। টেলিভিশন? সতর্ক হয়ে উঠেছেন পরিচালক। কিসের চাপাচাপি? মাঝে মধ্যে টেলিভিশনে কমিক দেখাই আমি। আগামী হপ্তায় বাচ্চাদের একটা অনুষ্ঠান আছে। ভাবছি ভাবছি এবারে আপনার চেহারা, কথা বলার ধরন নকল করে। খবরদার! গর্জে উঠলেন মিস্টার ক্রিস্টোফার। আমি নিষেধ করছি। কেন স্যার? নিরীহ গলা কিশোরের। দোষ কি এতে? বাচ্চারা যদি একটু মজা পায়। না, কি যেন একটু ভাবলেন পরিচালক। ঠিক আছে, তোমাদের প্রস্তাবে আমি রাজি। তবে কথা দিতে হবে, কখনো কোথাও আমার চেহারা নকল করে দেখাতে পারবে না। থ্যাংক ইউ মিস্টার ক্রিস্টোফার, হাসি মুখে বলল কিশোর। তাহলে ভূতের বাড়ি খোঁজার অনুমতি দিচ্ছেন আমাদেরকে? হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। তেমন বাড়ি পেলেও ওটা ব্যবহার করব। এমন কথা দিতে পারছি না। তবে তোমাদের নাম প্রচারের ব্যবস্থা করব। এখন বেরো। মেজাজ আরো খিচড়ে যাবার আগেই হয়তো আবার মত পাল্টে বসতে পারি। ভয়ানক চালাক ছেলে তুমি, কিশোর পাশা। নিজের কাজটা ঠিকই উদ্ধার করে নিয়ে গেলে। ভীষণ চালাক। আর কিছু শোনার দরকার মনে করলো না কিশোর আর মুসা। প্রায় ছুটি বেরিয়ে এলো ঘর থেকে।